শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সকাল 6টার সময় রওনা দিয়েছিলাম, রাত 2টার সময় জকিগঞ্জ থেকে সিলেটে হবিগঞ্জে আসছি। হবিগঞ্জ থেকে সকাল 6টায় রওনা দিয়ে সুপ্রিম কোর্টে আসছি। আপনারা যে ত্রাণের টাকা পাঠাইছিলেন, অনেক টাকা হওয়ার কারণে এখন এই টাকা তুলে নিয়ে যাচ্ছি সিলেটে আপনাদের জন্য খরচ করার জন্য। এই 4টার সময়ই আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 4টার দিকে গেলে 8টা 9টা 10টার ভিতর হয়তো সিলেটেই থাকবো। আগামী পুরা সপ্তাহ সিলেটেই পাবেন আমাকে। তবে 2টা কথা আপনাদেরকে বলে যেতে হয়। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, ছোট ছোট মানুষরা, তাওসিফের মতো লোকজন 1.5 কোটি টাকা ম্যানেজ করে ফেলছে মানুষের জন্য। ফারাজ সে প্রায় কোটি টাকার উপরে ম্যানেজ করছে সিলেটের মানুষের জন্য, চিটাগাংয়ের ছেলে। আপনাদের কে তৌফিক আফ্রিদি, সে প্রায় 1 কোটি টাকার মতো ম্যানেজ করে ফেলছে সিলেটের মানুষের জন্য। বাচ্চা ছেলেরা টাকা ম্যানেজ করতেছে সিলেটের জন্য। বাচ্চারা যখন করতেছে তখন একটা কথা আপনাদেরকে বলতে হয়, আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনূস স্যার, উনি কোথায়? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন কিনা প্রায় 4.5 কোটি টাকার মতো, মানে 4.5 লক্ষ ডলারের মতো উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের গ্রামীণ ফাউন্ডেশন থেকে দিয়েছেন। কিন্তু যখন পুরা সিলেট পানির নিচে ডুবে গেছে, এই ভদ্রলোক, যেখানে চিটাগাংয়ের শত শত মানুষ সিলেটের মানুষকে সহযোগিতা করতে যাচ্ছে, এই ভদ্রলোক নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে নোবেল। এই শান্তি কি আর সিলেটে এখন আর বিনষ্ট হচ্ছে না? কোথাও উনার একটা কথা, উনার গ্রামীণ ফাউন্ডেশন থেকে কোনো ধরনের হেল্প বা উনি নিজে যাওয়া কোথাও উনি পাই নাই। এই ধরনের নোবেল 10টা বাংলাদেশের কেউ পাইলেও বাংলাদেশের কোনো উন্নতি হবে না। আরে তাও তো মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে গেছেন, গিয়ে দেখে আসছেন। তারপরে এই সরকার বিভিন্নভাবে কাজ করতেছে, যেখানেই বাধা হবে, যেখানেই শর্ট পড়বে, এখানে আমরা বিরোধিতা করব। ডিপার্টমেন্টের বিরোধিতা করি, সরকারের বিরোধিতা করি, তাও তো সরকার জবাবদিহিতার মধ্যে আসতেছে। কিন্তু আপনারা যারা কৃতি সন্তান, আশ্চর্য লাগে, আপনি সিলেট যাবেন কিভাবে? চট্টগ্রামের মানুষ আপনি, চট্টগ্রামে যখন আগুনে পুড়ে 50-55 জন মারা গেল, আপনার একটা স্টেটমেন্ট পর্যন্ত দেখি নাই। কাদের কারণে হইল, কারা ক্ষতিপূরণ পাওয়া উচিত, এই ধরনের কোনো কথা আপনার কাছ থেকে পাই নাই। কথা বলতে হয় আপনারা আমাদের মতো ইউটিউবার অথবা এই যে ফেসবুক ভিডিও যারা করি, তাদের বলতে হয়। আমরা তো বলার কথা ছিল না। আপনারা যারা এইরকম পজিশন বাংলাদেশের আছেন, শুনেন, সরকারে দুষবেন, আপনি বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক নাই, এই কারণে আপনি কথা বলবেন না। তার বিরোধিতা করেন, পদ্মা সেতুর বিরোধিতা করেন। আমি এইসব ব্যাপারে কথা বলতে চাই না। আমি বলতে চাই, আপনি তো শান্তিতে নোবেল পাওয়া মানুষ। আপনি একটা ডাক দিলে বাংলাদেশের লক্ষ মানুষ হয়তো আপনার কথায়, আপনাকে যারা ফলো করে তারা হয়তো সিলেটের মানুষের উপকারে যেত। একটা কথা বলার সময় পাচ্ছেন না আপনি। এই ধরনের মানুষ যদি বাংলাদেশে থাকে, যত ভিআইপি হোক না কেন, বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট হবে না। এটা আপনাদেরকে বলে যাচ্ছি। সিলেট এখন মহাজাগতিক দুর্যোগের মুখোমুখি। এখন বাংলাদেশের যারা ভিআইপিরা আছেন, যারা কৃতি সন্তান আছেন, আপনারা যদি সবাই দলমত নির্বিশেষে যদি সিলেটের পাশে না দাঁড়ান, সিলেটকে একঘরে করে দিয়েন না। মনে রাখবেন, সব সময় খারাপ সময় থাকে না। বাংলাদেশ, পৃথিবীতে সবসময় মানুষের ভাগ্য বদলায়, সিলেটের ভাগ্য একবার বদলাবে। কিন্তু আপনারা যারা সিলেটের পাশে দাঁড়াইছেন, তাদেরকে যেভাবে সিলেট মনে রাখবে, যারা দাঁড়ান নাই তাদেরকেও সিলেট মনে রাখবে। আর আমার কষ্ট লাগে, নোবেল পাওয়ার মতো লোক, রবীন্দ্রনাথের পরে আপনি নোবেল পেলেন, নোবেল পাওয়ার মতো একজন লোক, আপনি এই ধরনের অবস্থায় আপনি একটা কথা বলেন না, এটা জাতির জন্য দুঃখের। আপনার বিরোধিতা করতেছি না, আপনি তো যা করার করছেন, পদ্মা সেতু নিয়ে যা বিরোধিতা করেন, কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের কালকে যে দাওয়াতটা পাইছেন, যেটা গ্রহণ করছেন, এটা আল্লাহর হস্তে যদি সিলেট যাওয়ার সময় নাও পান, আমি জানি মনে হয় না পাবেন না মনে হয় সময় সিলেটের এই মানুষগুলার দেখার। আপনি তো আমেরিকান মানুষ দেখার জন্য ওয়েট করেন, সিলেটের মানুষ দেখার সময় হবে কিনা জানি না। তবে যে দাওয়াত গ্রহণ করছেন পদ্মা সেতু উদ্বোধনে যেন, বাংলাদেশের এটা একটা বড় অভ্যুদয় বা সূর্য উদয় বলে আমি মনে করি। এইখানে যাওয়ার দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।